আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাসে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। তো গত ক্লাসে আমাদের দেখো এই তিনটে হোমওয়ার্ক ছিল। চলো একবার চেক করে নাও তিনটে কি হয়েছে সবাই। অ্যানোড রিঅ্যাকশন, Zn2 plus cathode reaction U plus আমি ওর কন্ডিশনগুলো লিখছি না। সেল রিঅ্যাকশন Zn plus 2Au, আমি আর পাশে অ্যাকোয়াসগুলো লিখছি না, সলিডগুলো লিখছি না। Zn2 plus 2Au anode reaction cathode reaction cell reaction Mg plus Cl2 Mg plus 2Cl minus anode reaction H2 minus 2U 2S plus cathode reaction Ag plus 2E cell reaction H2 plus 2 G plus 2S plus 2H মিলেছে এগুলো? ভেরি গুড। নেক্সট আমরা লাস্ট কোথায় থেমেছিলাম? ড্যানিয়েল কোষ কমপ্লিট হয়েছিল আমাদের। গুড। তাহলে এবার আমাদের সরল ভোল্টীয় কোষ। তো সবাই হেডিং করো সরল ভোল্টীয় কোষ। ভোল্টীয় কোষ আগের মতনই আমরা পড়ব। প্রথম গঠন করেছিলাম, খেয়াল করো। তাহলে ওখানে চেম্বার দুটো ছিল, সরল ভোল্টীয় কোষের চেম্বার একটা থাকবে। এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ডাইলিউট H2SO4 ব্যবহার করি, লোহ সালফিউরিক অ্যাসিড। তাহলে যখন H+ আর SO4 2- ঘুরঘুরি করছে, আর তড়িৎদ্বার হিসাবে পাওয়ার কারণে একই আছে। এটা আমরা কি ব্যবহার করেছিলাম? অ্যানোডকে জিঙ্ক আর ক্যাথোডকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হলো ক্যাথোড। তাহলে আমরা প্রথমে এই দুটোর মধ্যে বর্তনী যোগ করেছিলাম, এখানে সেলসন করা হয়। তাহলে লবণাংশ তো আর লাগবে, কারণ আমরা তো একটাই দেব, লবণাংশ তো এখানে ব্যবহার করা হয় না। তাহলে আমরা সরল ভোল্টীয় কোষের এই লবণাংশকে রিপ্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। নেক্সট গঠন হলো কার্যপ্রণালী। ওখানে এক নম্বরে আমরা কি বলেছিলাম? তারের মধ্যে দিয়ে কার্য করার সঙ্গে সঙ্গে তারের মধ্যে দিয়ে কি ফ্লো ছিল? ইলেকট্রন ফ্লো ছিল। তো ওখানে আমরা ইলেকট্রন ফ্লো কোন দিকে পেয়েছিলাম?
সেম ইলেকট্রন ফ্লো এদিক থেকে ওইদিকে অ্যানোড থেকে ক্যাথোড, এখানেও সেম অ্যানোড থেকে ক্যাথোড। আর কারেন্ট ফ্লো ওখানে যায় এখানেও তাই, ক্যাথোড থেকে অ্যানোড, এটা সেম আছে। তো কারেন্টের উৎপত্তি হিসেবে আমরা দেখেছিলাম ওখানে, দেখো কারেন্ট কিভাবে উৎপত্তি হচ্ছিল, যে এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন রেখে যেটা 2+ হিসেবে দ্রবণে আসছিল, তার যোগ করার সঙ্গে সঙ্গে যে তার যোগ করেছে যেটা দুটো ইলেকট্রন এর গায়ে রেখে লাফিয়ে পড়ছিল, তো এখানে ইলেকট্রনের আধিক্য হচ্ছিল, আর এখানে Cu2+ ওখানে গিয়ে জমে যাচ্ছিল, এর গায়ে গিয়ে জমে যাচ্ছিল, যাওয়ার ফলে এখানে ঘাটতি হচ্ছিল, তাই ইলেকট্রন এখান থেকে এখানে অনবরত যাচ্ছে, আর এর অক্সিডাইজ হতেই থাকছে আর রেডিউস হতেই থাকছে। এখন দেখো দ্রবণে তোমার H+ আর SO4 আছে, এখানে তো আর দ্রবণে Cu2+ নেই যে ওর গায়ে গিয়ে জমা হবে, অ্যানোড রিঅ্যাকশন সেম হবে, জিঙ্ক জারিত হয়ে Zn2+ আসবে, কিন্তু ক্যাথোড রিঅ্যাকশনে যেহেতু প্লাস হাইড্রোজেন আছে তাহলে ওখানে গিয়ে হাইড্রোজেন রিলিজ হবে, আগে কপার রিলিজ হচ্ছিল, এখন কি রিলিজ হবে, তো হাইড্রোজেন তো গ্যাস, এখানে গিয়ে তো আর কপারের গায়ে জমবে না, ডিপোজিট হবে না, ও তখন গ্যাস আকারে বুদবুদ আকারে এই দণ্ডের গা বেয়ে বেরিয়ে যাবে কোষ থেকে। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নিই তাহলে এর ওর সাথে পার্থক্য হলো এখানেও এখানে ইলেকট্রন ঘাটতি হচ্ছে তাই এটা পজিটিভ হয়ে গেছে, আর এখানে ইলেকট্রন বেড়ে গেছে তাই এটা নেগেটিভ। সেম এখানেও কারণটাও সেম, যে জিঙ্কের জ্বালানির জন্য ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে শুধু ঘাটতিটা হাইড্রোজেন গ্যাসের মুক্ত হওয়ার জন্য কপারের পরিবর্তে, বাকি সব সিস্টেম একই আছে। তাহলে এক তারের মধ্যে দিয়ে কি লিখেছিলাম আমরা প্রথমে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে, আর 2 নম্বর কি লিখেছিলাম বলো, Zn এর দণ্ড ক্ষয় হতে থাকে, Zn এর দণ্ড ক্ষয় হয় এবং এবং এখানে এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। তাহলে প্রথম অংশটা জিঙ্কের ব্যাপারটা আমি লিখলাম না, সেম আছে। নেক্সট 3 নম্বরটা কি, কপারের দণ্ড ক্ষয় হতে থাকে, গুড। আর এই জিঙ্ক দণ্ড পাতলা হতে থাকে, এখানে জিঙ্ক দণ্ড পাতলা হতে থাকে এবং Cu দণ্ড অপরিবর্তিত থাকে, প্রথম অংশটা মিলে আছে। নেক্সট এবার বিক্রিয়া পড়েছিলাম, আরেকটা আছে কি ছিল আরেকটা, অ্যানোডে Zn2+ এর গাঢ়ত্ব বাড়তে থাকে, অ্যানোডে Zn2+ এর গাঢ়ত্ব বাড়তে থাকে, আর এই যে অ্যানোড ক্যাথোড একসঙ্গে আছে ওই পয়েন্টটা আমরা অ্যাভয়েড করছি, ঠিক আছে। তাহলে দ্রবণে H+ এর কনসেন্ট্রেশন কমছে আর Zn2+ এর কনসেন্ট্রেশন বাড়ছে, এটা বলবো। তাহলে 4 নম্বর পয়েন্টে কি বলবো বলো, দ্রবণে Zn2+ এর গাঢ়ত্ব বাড়বে এবং H+ এর গাঢ়ত্ব কমবে, একদম পুরো। তাহলে কারেন্ট উৎপন্ন হওয়ার কারণ জানলাম আর ওর মেকানিজম জানলাম, কিভাবে কার্যপ্রণালীটা হয় আর গঠন দেখলাম। এবার চলো বিক্রিয়া। তো অ্যানোড রিঅ্যাকশন বলো, অ্যানোড রিঅ্যাকশন সেম বলো, জিঙ্ক সলিড দুটো ইলেকট্রন বর্জন করে কোথায় যাবে, Zn2+ এ। এবার ক্যাথোড রিঅ্যাকশন বলো, Cu2+, হ্যাঁ এবার Cu2+, সলিউশনে Cu2+ তো নেই, না H+ আছে, তাহলে H+ যদি ইলেকট্রন সমান করতে হবে তো H+ দুটো ইলেকট্রন নিয়ে H2 গ্যাস যোগ করো, সেল রিঅ্যাকশন। বলো জাস্ট যোগ কেটে যাবে ইলেকট্রন, বলো Zn solid plus 2H+ aqueous Zn2+ aqueous plus H2 gas. aqueous plus H2 গ্যাস। ক্লিয়ার স্যার? কপি করে নাও। নোট, এক্ষেত্রে নোটটাকে আমরা এর লিমিটেশন হিসাবে অসুবিধা বলে হেডিং করছি।
অসুবিধা। এক্ষেত্রে তার যোগ হোক বা না হোক বিক্রিয়া চলতে থাকে। ওখানে বলেছিলাম যে যতক্ষণ তুমি তার না যোগ করবে ড্যানিয়েল কোষে রিঅ্যাকশন চলবে না, কারেন্ট উৎপন্ন হবে না। আর এখানে কি তুমি তার যোগ করো আর না করো তোমার বিক্রিয়া হয়ে যাবে, আর বিক্রিয়া হওয়া মানে কারেন্ট উৎপন্ন হবে। তাহলে দেখো ওখানে ওটা হচ্ছে আরো বেশি ইউজেবল সরল ভোল্টেজ কোষ অপেক্ষা। এখানে রিঅ্যাকশন গুলো আনকন্ট্রোলড আর ওখানে রিঅ্যাকশন গুলো কন্ট্রোল ছিল। যখনই তার যোগ করবো রিঅ্যাকশন চলবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো কপি করে নাও। একটা কোশ্চেন দিচ্ছি, এটা হোমওয়ার্ক হিসেবে কোশ্চেনটা দিলাম। ড্যানিয়েল কোষ ও সরল ভোল্টীয় কোষকে IUPAC রিপ্রেজেন্টেশন IUPAC এর নিয়মে সাংকেতিক প্রকাশ করো। নেক্সট এটা হোমওয়ার্ক দিলাম, ওই দুটো কোষকে রিপ্রেজেন্ট করে নিয়ে আসবো। এরপরে আমাদের আইটেম ছিল যে আমরা এখন রিভার্সিবল আর ইরিভার্সিবল কোষ করব। গ্যালভানিয়াম কোষকে আমরা চেক করব যে রিভার্সিবল কি ইরিভার্সিবল। আমাদের টার্গেট বলি কেন আমরা এটা করবো। এবার আমাদের এই অধ্যায়ে এই যে ড্যানিয়েল কোষ পড়ছি মানে গ্যালভানিয়াম কোষ পড়ছি আমরা, এখানে আগে বিক্রিয়া হবে তারপরে কারেন্ট উৎপন্ন হবে। কারেন্ট উৎপন্ন হওয়া মানে ইলেকট্রিসিটি উৎপন্ন হওয়া, আর তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটা মানে কেমিক্যাল এনার্জি লস হওয়া। তাহলে কেমিক্যাল এনার্জি কোন জায়গায় চলে যাচ্ছে? তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে। কতটা ইলেকট্রিক্যাল এনার্জি তোমার জেনারেট করেছে, কতটা তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে সেটা আমরা এখন মেজার করতে চাই। তাহলে একটা কোষ আছে আমাদের হাতে, সেখানে কতটা তড়িৎ শক্তি আমরা পাচ্ছি এই কোষের জন্য সেটা আমরা এখন মাপবো। এখন মাপতে গেলে থার্মোডাইনামিক্স প্রিন্সিপালের সাহায্যে আমরা করি। কিসের সাহায্যে বলো? এখন থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যায় যদি রিঅ্যাকশনটা বা সেলটা রিভার্সিবল হয়। রিঅ্যাকশন বা সেলটা কি হতে হবে? এখন রিভার্সিবল হয়েছে কিনা সেটা আমাদের চেক করার একটা নিয়ম আছে। তো আমরা এখন গ্যালভানিয়াম কোষকে রিভার্সিবল কোষে পরিণত করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেন? আমাদের টার্গেট কি? রিভার্সিবল না করলে আমরা থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল লাগাতে পারবো না, আর থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল না লাগাতে পারলে গ্যালভানিয়াম কোষে কতটা তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে মেজার করতে পারবো না। ওকে, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে আগে আমরা রিভার্সিবল ইরিভার্সিবল ওয়েটা লিখি। গ্যালভানীয় কোষকে পরাবর্ত ও অপরাবর্ত কোষে পরিবর্তন। আমরা গ্যালভানীয় কোষে তড়িৎ শক্তি গণনা করতে চাই। তাই
যা থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালকে কাজে লাগানো হয়। যা গণনার জন্য থার্মোডাইনামিক্স প্রিন্সিপালকে কাজে লাগানো হয়। গ্যালভানীয় কোষকে রিভার্সিবল না করলে এই প্রিন্সিপাল লাগানো যায় না। তাহলে দেখো আমরা এখন গ্যালভানীয় কোষে কি মাপতে চাই? তড়িৎ শক্তি। আর তড়িৎ শক্তি মাপতে গেলে আমাদের থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল কাজে লাগাতে হবে। আর থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল কাজে লাগানো যায় যদি গ্যালভানীয় কোষটা রিভার্সিবল হয়। এখন রিভার্সিবলের শর্ত দেখো, গ্যালভানীয় কোষকে রিভার্সিবল করতে গেলে বাহ্যিক কোনো বর্তনীর সঙ্গে কোষকে বিপরীতভাবে যুক্ত করতে হয়। এক্সটার্নাল একটা সেল লাগাবো, এক্সটার্নাল একটা সার্কিট ওর সঙ্গে যোগ করব, যার ইএমএফ উল্টো দিকে কাজ করবে, তাহলে এই যেদিকে কাজ করছে ওর উল্টো কাজ করবে, যেমন আমাদের জাংশন পোটেনশিয়ালে দেখেছিলাম। এবার দেখো আমরা ধরি গ্যালভানীয় কোষের বিভব E এবং এক্সটার্নাল সার্কিটের বিভব E ড্যাশ। এবার দেখো শর্ত 1, যদি E ইকুয়াল টু E ড্যাশ হয়। E ইকুয়াল টু E ড্যাশ মানে কি? তোমার কোষের তড়িৎচালক বল যেদিকে ক্রিয়া করছে ওর উল্টো দিকে। তাহলে বলো একজন আরেকজনকে নিউট্রাল যদি করে দেয় তাহলে কোনো নেট তড়িৎচালক বল কাজ করছে? কারণ তোমার যে কোষ, তোমার যে গ্যালভানীয় কোষ, সেখানে কোনো তড়িৎ উৎপন্ন হবে কি? আর তড়িৎ উৎপন্ন হওয়া মানে কোনো নেট রিঅ্যাকশনও ঘটছে না। তাহলে এর থেকে আমরা জানলাম 1 নম্বর কি, কোনো তড়িৎ উৎপন্ন হয় না, তড়িৎ উৎপন্ন হয় না। আর 2 নম্বর, কোনো নেট বিক্রিয়া ঘটে না। শর্ত 2, যদি ই ড্যাশ থেকে ডেল ই পরিমাণ বেশি হয়। ডেল ই মানে খুবই কম, ডেল ই মানে খুবই কম, ডেল ই পরিমাণ বেশি হয়। এর মানে কি, তুমি যে তোমার যে নিজের কোষটা তার তড়িৎচালক বল সামান্য বেশি,
সামান্য বেশি, মানে ওই দিকের বল আর এদিকের বলের মধ্যে ডিফারেন্স খুব কম, মানে রিভার্সিবল। রিভার্সিবলের শর্ত আমরা করেছিলাম না যে ইন্টারনাল আর এক্সটার্নাল ফোর্সের মধ্যে খুব নেগলিজেবল ডিফারেন্স থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এখন দেখো তোমার যে ড্রাইভিং ফোর্স আর ওটা যে এক্সটার্নাল ফোর্স, তাদের মধ্যে খুব ডেভিয়েশন কম করেছে আর তোমারটা বেশি করেছে, তাহলে কারেন্ট ফ্লো হবে না? হবে না? হবে, কারণ তোমার বিভব যে বেশি, তোমার তড়িৎচালক বল যে বেশি। তাহলে এখন কোষের মধ্যে, তোমার গ্যালভানীয় কোষের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না? হবে না? হবে। আর রিঅ্যাকশনগুলো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন চলতে থাকবে। তাহলে এক নম্বর, যদি এই সূত্রটা মেইনটেইন হয় এবং এই দুটো জিনিস দেখতে পাই, কি তড়িৎ উৎপন্ন হয়, তড়িৎ উৎপন্ন হয় এবং দুই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে। কেস 3, শর্ত 3, যদি ই কমা ই ড্যাশ থেকে ডেল ই পরিমাণ বেশি হয়, এই সরি কম হয়, এবার কম হয়। দেখো এবার ওই বর্তনীতে বিভব বেশি, তো ওই বর্তনীর মধ্যে ক্রিয়াকলাপ করতে থাকবে, তোমার মধ্যে কিছু ঘটবে? তোমার মধ্যে কিছু ঘটবে না। তাহলে এখানেও এক নম্বর, কোনো কারেন্ট, কোনো তড়িৎ উৎপন্ন হয় না। দুই নম্বর, রিভার্স রিঅ্যাকশন ঘটতে থাকে, রিভার্স রিঅ্যাকশন ঘটতে থাকে, ফরওয়ার্ড রিঅ্যাকশন নয়, উল্টো রিঅ্যাকশন ঘটবে, ঘটতে থাকে। অর্থাৎ তড়িৎ, অর্থাৎ গ্যালভানীয় কোষ, গ্যালভানীয় কোষ তড়িৎ বৈশ্লেষিক কোষ। তাহলে কারেন্ট পাঠিয়ে বিক্রিয়া ঘটাচ্ছে হয়, বাইরের বিভব বেশি মানে বাইরে থেকে কারেন্ট ঢুকছে এর মধ্যে, তাহলে বাইরে থেকে কারেন্ট ঢুকলে বিক্রিয়া ঘটবে, তখন উল্টো। তাহলে গ্যালভানীয় কোষ কোথায় চলে গেল? তড়িৎ বৈশ্লেষিক, বৈশ্লেষিক কোষে পরিণত হলো, কোষে পরিণত হয়। তাহলে খেয়াল করো, আমরা এখানে কটা শর্ত পেলাম? 3টে শর্ত। এখান থেকে লাস্টটা আমরা কোশ্চেন আকারে পাবো যে কখন আমরা গ্যালভানীয় কোষকে তড়িৎ বৈশ্লেষিক কোষে রূপান্তর করতে পারি। তখন আমরা বলবো যে ওর সঙ্গে একটা এক্সটার্নাল সার্কিট লাগাবো, যার বিভবটা আমাদের গ্যালভানীয় কোষের বিভব অপেক্ষা বেশি হতে হবে। কম বেশি বলবো না, যত বেশি ডিফারেন্স হবে ততই এটা পরিপূর্ণতা পাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন শোনো, আমরা এখন তড়িৎ শক্তি মাপতে চাই কিসের? গ্যালভানীয় কোষে। কিসের প্রিন্সিপাল লাগাবো? থার্মোডাইনামিক্সে। তো থার্মোডাইনামিক্সের প্রিন্সিপাল লাগাতে গেলে গ্যালভানীয় কোষকে কি হতে হবে? রিভার্সিবল হতে হবে। এখন রিভার্সিবল হয়েছে কিনা গ্যালভানীয় কোষটা চেক করতে হবে। গ্যালভানীয় কোষটা রিভার্সিবল কি ইরিভার্সিবল চেক করতে হবে। রিভার্সিবল হতে গেলে একটা এক্সটার্নাল সার্কিট যোগ করতে হয়। এক্সটার্নাল সার্কিট যার বিভব আমরা ধরলাম ই ড্যাশ, আর আমাদের গ্যালভানীয় কোষের বিভব ধরলাম ই। এবার 3টে শর্ত, যদি ই ইকুয়াল টু ই ড্যাশ হয় আর আমরা দেখি যে ওখানে কোনো রিঅ্যাকশন উৎপন্ন হচ্ছে না, কোনো কারেন্ট উৎপন্ন হচ্ছে না। 2 নম্বর শর্ত কি দেখলাম? সামান্য যদি আমাদের গ্যালভানীয় কোষের বিভবটা বাড়িয়ে দিই, তাহলে যদি তড়িৎ উৎপন্ন হয় আর বিক্রিয়া করতে থাকে। আর 3 নম্বর শর্ত দেখলাম, যদি আমাদের বিভবটা কমিয়ে দিই আর ওটাকে একটু সামান্য বাড়িয়ে দিই, তাহলে যদি উল্টো বিক্রিয়া করতে থাকে। উল্টো বিক্রিয়া ঘটা মানে আমাদের কোষে কারেন্ট উৎপন্ন হবে না, আমাদের কোষে কোনো কারেন্ট উৎপন্ন হবে না, কিন্তু রিভার্স রিঅ্যাকশন ঘটছে। আর রিভার্স কারেন্ট পাঠিয়ে রিভার্স রিঅ্যাকশন মানে সেটা হচ্ছে গ্যালভানীয় কোষে কোথায় পরিণত হবে? তড়িৎ বৈশ্লেষিক কোষে। এই 3টে শর্ত যদি গ্যালভানীয় কোষে মেইনটেইন হয়, 3টে কন্ডিশন অ্যাপ্লাই করে, 3টে শর্ত অ্যাপ্লাই করে দেখছি যে যা আমাদের রিকোয়ার্ড ছিল সেরকম পাচ্ছি।
তাহলে আমরা বলবো এর পরিপূর্ণ রিভার্সিবল কোষ আছে। এই তিনটে শর্ত যদি মেনটেন হয় তাহলে যার উপরে অপারেশন তিনটে চালিয়েছি সেই কোষটা অবশ্যই রিভার্সিবল আছে, ওখানে থার্মোডাইনামিক প্রিন্সিপাল লাগানো যাবে। আর এই তিনটে শর্ত আমরা মাপতে গিয়ে দেখছি যে না গোলমাল পাকাচ্ছে, যেগুলো আমরা লিখেছি এগুলো হওয়া উচিত সেগুলো হচ্ছে না, তাহলে বুঝে যাবো যে না এই গ্যালভানিয়াম কোষটা ত্রুটিযুক্ত, এর এক্সাক্ট পরিশক্তি আমরা গণনা করতে পারবো না। ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা শেষে লিখে দিই এই তিনটি শর্ত পূর্ণ হলে গ্যালভানীয় কোষকে রিভার্সিবল এবং না পূর্ণ হলে ইররিভার্সিবল কোষ বলে। তাহলে কখন গ্যালভানীয় কোষ রিভার্সিবল, কখন ইররিভার্সিবল হবে, পুরো ক্লিয়ার হয়েছে? নেক্সট, এরপরে দেখো আমরা হেডিং করেছিলাম তড়িৎদ্বার বিভব। ইলেকট্রোড পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব ই দিয়ে ডিনোট করা হয়। উৎস আমরা যখনই একটা তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে একটা ধাতব দণ্ডকে আংশিক নিমজ্জিত করব, এই দণ্ডটা যদি জিঙ্ক হয় তাহলে এখানে তারই আয়ন থাকবে। আমরা যখনই কোনো একটা দণ্ডকে তার আয়ন সমন্বিত দ্রবণে ডুবাবো, হয় জারণ হবে নতুবা বিজারণ হবে। এখন কোনটা হবে সেটা আমরা ওর সঙ্গে তার দিয়ে কাকে কানেক্ট করছি সে বলে দেবে। সুতরাং ওই কাপলিংয়ের জন্য আমরা কাকে ব্যবহার করছি, যদি ওর থেকে বেশি ইলেকট্রোপজিটিভ ব্যবহার করি তাহলে এখানে বিজারণ হবে আর ওইটাতে জারণ হবে। আর যদি ওর ইলেকট্রোপজিটিভিটি কম হয় আর এটা ইলেকট্রোপজিটিভিটি বেশি হয়, মানে বেশি ধনাত্মক হয়, তাহলে এর জারণ হবে আর ওর বিজারণ হবে। ওটা ডিপেন্ড করবে কিসের উপরে, তুমি তার দিয়ে কানেক্ট করছো কার সঙ্গে, তার উপরে। তাহলে আমরা যখনই জিঙ্ককে Zn2+ এর দ্রবণে ডোবাবো তখন হয় জারণ হবে নতুবা বিজারণ। গুড। এর পুরোপুরি যেন ভেবো না যে জিঙ্ক আমরা ড্যানিয়েল কোষে পেয়েছি বলে বাম দিকে সবসময় জারণই হবে না, এই কার সঙ্গে কাপলিং করছে তার উপর ডিপেন্ড করবে। তো ওখানে কপারের সঙ্গে কানেক্ট হয়েছিল, কপারের ইলেকট্রোপজিটিভিটি কম জিঙ্ক অপেক্ষা, এই জন্য জারণ হচ্ছিল, বিজারণ হচ্ছিল। যাই হোক, তাহলে কোনো দণ্ড যখনই তার আয়ন সমন্বিত দ্রবণে ডোবাবে তখন কি ঘটবে, হয় জারণ অথবা বিজারণ। এখন এই জারণ ঘটা মানে এখানে ইলেকট্রন রেখে যাওয়া, তাহলে দণ্ডের গায়ে ইলেকট্রন বেড়ে যাবে আর দ্রবণে Zn2+, আর এখানে SO4 2- আছে অসংখ্য, আবার Zn2+ আছে। এবার দেখো যখনই এটা মাইনাস হয়ে গেল দ্রবণে Zn2+, মানে তার দিয়ে কানেক্ট করে নি, কিন্তু এখন Zn2+ তার কানেক্ট করে নি, এখন যে ডুবিয়েছে সেই কথা বলছি। Zn2+ গুলো এই মাইনাসের দিয়ে আকর্ষিত হয়ে এর পাশে Zn2+, মানে 2+2+2+2+2+2+2+, সব পাশে 2+ গুলো সলিউশন থেকে শাখা করে আসবে না, পাশে জমা হবে না।
তাহলে এই সারফেসে কিন্তু এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, এই নেগেটিভ তড়িৎগ্রস্ত কিন্তু এই সারফেসে কিন্তু ধনাত্মক তড়িৎ আধান জেনারেট করেছে। তাহলে অ্যানোড নেগেটিভ তড়িৎগ্রস্ত কিন্তু সলিউশনে যে অংশটা ডুবে আছে তার সারফেসে দেখো ধনাত্মক আধানের একটা স্তর তৈরি হয়েছে, একটা লেয়ার তৈরি হয়েছে। তাহলে এখান থেকে দ্রবণ থেকে জেডএনএস উপর ভেঙে যে জেডএন2 প্লাস গুলো এসেছিল আবার জিন জারিত হয়ে যে কটা দ্রবণে এসেছিল তারা সবাই এখন কোন জায়গায় জমা হয়েছে? ওই দ্রবীভূত দণ্ডটার চারপাশে জমা হয়েছে, হয়ে একটা লেয়ার তৈরি করেছে। তাহলে এই যে ডিফিউজড একটা দ্রবণ পড়ে আছে, ছড়ানো একটা দ্রবণ আছে এই দণ্ডটার সংযোগস্থলে, ওখানে কোন আধান বেশি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে আমরা দুটো লেয়ারের কথা বলতে পারি, এখানেও Zn2 প্লাস আছে, দ্রবণে Zn2 প্লাস আছে কিন্তু সংখ্যাটা কম। তাহলে আমরা দুটো লেয়ারের কথা বলতে পারি, একটা যেটা আংশিক নিমজ্জিত দণ্ড তার সারফেসে একটা আধানের লেয়ার আর ওর সংযোগস্থলে থাকা দ্রবণের একটা আধানের লেয়ার, সেটাকে আমরা ডিফিউজড লেয়ার বলি আর এটাকে তড়িৎদ্বারের সংস্পর্শের লেয়ার বলি। আর যেখানে দুটো প্লাস মাইনাসের লেয়ার তৈরি হবে সেখানে একটা পটেনশিয়াল জেনারেট করবে বলেছিলাম, তাহলে এখানে যে পটেনশিয়ালটা জেনারেট করবে তাকে আমরা বলি তড়িৎদ্বার বিভব। তাই কি বলি? তড়িৎদ্বার বিভব। তাহলে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটা আমরা রিপ্রেজেন্ট করে নিই। সংজ্ঞা: কোন ধাতব দণ্ডকে উহার আয়ন সমন্বিত দ্রবণে আংশিক নিমজ্জিত করলে ওই দণ্ড ও দ্রবণের সংযোগের স্থানে যে আধানের দ্বি স্তর গঠিত হয় ফলে যে বিভবের উদ্ভব হয় তাকে তড়িৎদ্বার বিভব বলে। খেয়াল করো, তাহলে কোন ধাতব দণ্ডকে তার আয়ন সমন্বিত দ্রবণে আংশিক নিমজ্জিত করলে ওই দণ্ডের গায়ে আর দ্রবণের সংযোগস্থলে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে, ফলে যে বিভবের উদ্ভব হবে তাকে আমরা কি বলি? ইলেকট্রোড পোটেনশিয়াল। তো এখন ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা এই দিয়ে ডিনোট করি। জারণ বা বিজারণ কি করে হবে, আমি কি করে বুঝবো? তার তিনটে কেস আছে যে কখন কোন কেস হবে, আমরা সেই উৎসটা জানছি যে কিভাবে হবে। আরে খেয়াল করে নাও, যখনই তুমি দণ্ড ডোবালে তখন এখানে দুই ধরনের চাপের উদ্ভব হয়। দণ্ড এখানে লিখছি, দণ্ড আংশিক নিমজ্জিত করলে, আংশিক নিমজ্জিত করলে দুই ধরনের চাপ সৃষ্টি হয়। একটাকে আমরা বলি দ্রবণ চাপ, যেটাকে ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি। এই চাপ দণ্ডকে দ্রবণে যেতে সাহায্য করে, যেতে প্রবণতা দেখায়।
অভিসারক চাপ, এটাকে সলিউশন প্রেসার আর এটাকে অসমোটিক প্রেসার। অভিসারক চাপ স্মল পি দিয়ে ডিনোট করা হয়। এই চাপ দ্রবণকে দণ্ডে নিয়ে যাওয়ার প্রবণতা দেখায়। খেয়াল করো, তাহলে যখনই তুমি একটা দণ্ড তার আয়নে ডোবাবে আংশিকভাবে, তাহলে কয় ধরনের চাপের উদ্ভব হবে? একটা সলিউশন প্রেসার ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করলাম, একটা স্মল পি অসমোটিক প্রেসার অভিসারক চাপ। তো এখন বড় হাতের পি যেটা সলিউশন প্রেসার, যেটা সে দণ্ডকে বলছে, দণ্ড মানে সলিড ধাতু, ওকে বলছে তুই দ্রবণে আয়, ইলেকট্রন বর্জন কর। ইলেকট্রন বর্জন মানে অক্সিডেশন, তাহলে দ্রবণ চাপ অক্সিডেশনের জন্য দেয়। আর সলিউশন এই যে অসমোটিক প্রেসার, সে আয়নকে দ্রবণ থেকে আয়নকে বলছে তুই যা ওখানে গিয়ে ডিপোজিট হয়, তার মানে ও বিজারণের জন্য দেয়, রিডাকশনের জন্য দেয়। এর দুইজনের মানের উপরে ডিপেন্ড করে আমরা তিনটে কেস পাবো। তাহলে দণ্ড ডোবালে বড় হাতের পি বড় না ছোট হাতের পি বড়, ওদের মধ্যে মানের কি পার্থক্য, সে অনুযায়ী তিনটে কেস পাবো, সে অনুযায়ী জারণ কি বিজারণ হবে বুঝতে পারবো। আর এটা তখনই হয় যখনই তারের সাহায্যে ওর সঙ্গে অন্য কোনো ধাতুর কাপলিং করবো। আমরা সেই তিনটে কেস নিচ্ছি। বড় হাতের পি গ্রেটার দেন ছোট হাতের পি হলে কোনটা বড়? সলিউশন। তাহলে এখন জারণ হবে না বিজারণ হবে? জারণ হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা মানে নেগেটিভ তড়িৎদ্বার হয়ে যাবে। তাহলে তড়িৎদ্বার নেগেটিভ হয়, তড়িৎদ্বার নেগেটিভ হয়, জারণ বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। কেস 2 ছোট হাতের পি গ্রেটার দেন বড় হাতের পি হলে বিজারণ, তবে তড়িৎদ্বারটা কি হবে? তড়িৎদ্বার পজিটিভ হবে। আর 2 নম্বর বিজারণ ক্রিয়া ঘটে, বিজারণ ক্রিয়া ঘটে। কেস 3 বড় হাতের পি ইকুয়াল টু ছোট হাতের পি হলে, এবার দেখো দুটোই সমান, তাহলে আর কিছুই ঘটবে না, জারণ বিজারণ কিছুই ঘটে না, জারণ বিজারণ কিছুই ঘটে না। তাহলে আমরা কি দেখলাম? যদি বড় হাতের পি গ্রেটার দেন ছোট হাতের পি হয় তো অক্সিডেশন হবে, আর ছোট হাতের পি বেশি হলে রিডাকশন হবে, আর যদি দুটো সমান হয় তাহলে অক্সিডেশন রিডাকশন কিছুই হবে না। তাহলে আমরা কোন একটা দণ্ডকে যখনই আংশিক নিমজ্জিত করব আর ওর থেকে ইলেকট্রন পজিটিভিটি ডিফারেন্স থাকবে অন্য ধাতুর কাপলিং এর সঙ্গে, তাহলে সেখানে অবশ্যই বড় হাতের পি নতুবা ছোট হাতের পি কম বেশি হবে। আর যদি দুটো ধাতুর ইলেকট্রন পজিটিভিটি সেম হয় তাহলে ছোট হাতের পি আর বড় হাতের পি কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে আমরা নোটের মধ্যে একটু লিখে নিই। ধাতুর ইলেকট্রো পজিটিভিটি যার বেশি তার বড় হাতের পি গ্রেটার দেন ছোট হাতের পি। দুটি ধাতুর আর যার কম তার বড় হাতের পি লেস দেন ছোট হাতের পি। যদি ও
উভয়েরই পজিটিভিটি সেম হয় তাহলে বড় হাতের পি ইকুয়াল টু ছোট হাতের পি হবে। নেক্সট তড়িৎদ্বার বিভবের প্রকার। তাহলে তড়িৎদ্বার বিভব হয় অক্সিডাইজ অথবা রিডিউস, দুটো রিঅ্যাকশনের জন্য জেনারেট করবে। এই জন্য দুই রকমের। কি দিয়ে ডিনোট করা হয়? এটাকে আমরা জারণ তড়িৎদ্বার বিভব বলি, জারণ তড়িৎদ্বার বিভব, আর এটাকে বলি বিজারণ তড়িৎদ্বার বিভব। তো জারণ তড়িৎদ্বার বিভবকে আমরা ইঅক্স আর বিজারণ তড়িৎদ্বার বিভবকে আমরা ই রেড দিয়ে প্রকাশ করি। খেয়াল করো, আমরা ড্যানিয়েল কোষে জিঙ্কে জারণ করতে দেখেছিলাম আর কপারে বিজারণ করতে দেখেছিলাম। এখন দেখো অনেক সময় এই নিচে অক্স না লিখে বিভবের পাশে ওই কাপড়টাকে লেখা হয় কি কোন জায়গায় অক্সিডাইজ হচ্ছে। তো ড্যানিয়েল কোষটাকে লিখছি Zn2 প্লাস, এই Zn জারিত হয়ে যাচ্ছিল Zn2 প্লাসে সলিড অ্যাকোয়াস, এই অক্স না লিখে এই কাপলিংটা লিখে দেওয়া হয়, তড়িৎদ্বারের কাপলিংটা পাশে লিখে দেওয়া হয়। একই রকম ভাবে আমরা রেডটাকে না লিখে এরকম ভাবে ওখানে কাপলিং ছিল Cu2 প্লাস আর Cu, তো রিডাকশন কার হচ্ছিল Cu2 প্লাসে না Cu এর? C2 plus. Cu2 প্লাসে। আর যেহেতু আমরা রিডাকশন লিখছি তাই Cu2 প্লাস অবলিক Cu লিখলাম। তাহলে এখানে জারণ হচ্ছে বলে 0 2 যাচ্ছে, আর এখানে বিজারণ হচ্ছে বলে 2 0 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা রেড না লিখে সাফিক্সে কাপলিংটা লিখে দিই। এরপরে আমরা জারণ তড়িৎদ্বার বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভবের মধ্যে সম্পর্ক কি বা বিভবের পরবর্তী আলোচনা আমরা পরের দিন শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।